নবম বর্ষ চাকদাহ বইমেলা আজকের এই সন্ধ্যায় একটি অন্যতম সেমিনার, জীবনে সাফল্য লাভের চাবিকাঠি। আলোচক আমাদের সকলের প্রিয় সম্মানীয় ডক্টর পার্থ কর্মকার মহাশয়। 1999 সালে যার স্বপ্নের উড়ান শুরু হয়েছিল অঙ্কের শিক্ষকের মধ্য দিয়ে, তারপরে কলেজে শিক্ষকতা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপরে অ্যাসোসিয়েট প্রফেসর, আর বর্তমানে যার পরিচয় ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের উপসচিব, প্রাক্তন উপসচিব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং প্রাক্তন যুগ্ম অধিকর্তা উচ্চশিক্ষা। সেই মানুষটিকে আমরা আজকে পেয়েছি এই সেমিনারে। একাধারে গণিতজ্ঞ, একাধারে শিক্ষাবিদ। স্যারকে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে সেমিনার সেটি হলো জীবনের সাফল্য লাভের চাবিকাঠি। এটি মূলত আমাদের সামনে যে সমস্ত স্টুডেন্ট এবং সাধারণ মানুষ, কিছু অভিভাবকও রয়েছেন, অনেক গুণী মানুষও শুনছেন আমাদের এই অনুষ্ঠান। স্যার, তো প্রথমেই স্যার আপনার কাছে জানতে চাইব যে এই যে সফলতা বা সাফল্য, এটা বলতে আপনারা কি বোঝেন বা আমরা কি বুঝি, এটা যদি একটু ব্যাখ্যা করেন স্যার। নমস্কার। আমি প্রথমেই বইমেলা কমিটির যারা উদ্যোক্তা, প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা সকল মেম্বার যারা আমাকে ইনভাইট করেছেন প্রত্যেককে আমি তাদেরকে যথাযোগ্য সম্মান জানাই। আর তার সঙ্গে ভাই সুজিতকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সঞ্চালনার দায়িত্ব গ্রহণ করেছেন বলে। তা টপিকটা খুবই সুন্দর। আজকে যে টপিকে আলোচনা হচ্ছে যে জীবনের সাফল্যের চাবিকাঠি, দেখুন এই জিনিসটা তো 40 মিনিট বা 1 ঘন্টায় বলে তো শেষ করা যাবে না। এটা তো আনলিমিটেড আলোচনা, এটা বুঝতেই পারছেন। তাও চেষ্টা করব কিছু আমরা প্রশ্নোত্তরের মাধ্যমে, সুজিতবাবু কিছু প্রশ্ন বোধহয় রেডি করেছেন আমার মনে হয়, সেই তার পরিপ্রেক্ষিতে আমরা কিছু আলোচনা করব। দেখুন, সাকসেস, সফলতা, সাকসেস পাওয়া, জীবনের সাকসেস পাওয়া, সাকসেসটা তো এক একটা সময় এক এক ধরনের সাকসেস। যখন একটা ছেলে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তখন তাকে যে সাকসেসটা কি, মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে হবে, সে সফল হলো কি না। কোনো ক্যান্ডিডেটের কাছে মাধ্যমিকে পাস করাটা সফলতা, কোনো ক্যান্ডিডেটের কাছে মাধ্যমিকে পশ্চিমবঙ্গে ফার্স্ট হওয়াটা সফলতা। অর্থাৎ সফলতার টার্মটাই তো আপেক্ষিক। তা এই যে সাকসেস, সাকসেস বলতে আমরা নানাজন নানাভাবে বুঝি। কেউ মনে করি যে পড়াশোনা করার পর ভালো একটা চাকরি পেলো, ভালো একটা ফ্যামিলি হলো, ব্যাস শেষ জীবনে সাকসেস হয়ে গেল। যাক, শেষের কথাগুলোই পরে আসছে আমি। সাকসেসের যে SUCCESS, সাকসেস, এই প্রতিটি যে লেটারের মানেটাকে জেনে নিই আমরা একটু। সুজিতবাবু, হ্যাঁ সুজিত, এস, সাকসেসের প্রথম যে এস মিনস সি দ্য গোল, সি ইওর গোল। তোমার লক্ষ্যটাকে দেখতে হবে। ফার্স্ট হচ্ছে সাকসেস পেতে গেলে সাকসেসের প্রথম এস হচ্ছে সি ইওর গোল অ্যান্ড স্টে ফোকাসড। অর্থাৎ লক্ষ্যটাকে ঠিক করে নিয়ে আমাকে ফোকাসড হতে হবে। ইউ স্ট্যান্ডস ফর, সাকসেসের ইউ স্ট্যান্ডস ফর আন্ডারস্ট্যান্ড দ্য অবস্টাকেলস। অর্থাৎ যে বাধাগুলো আসবে ওই গোলটাতে পৌঁছাতে গেলে, যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে আমাদের কিন্তু দূর করতে হবে, নিজেকেই দূর করতে হবে। সি ফর ক্রিয়েট এ পজিটিভ মেন্টাল অ্যাটিটিউড, মেন্টাল পিকচার। আমাকে সেই গোলটাই সাকসেস পাওয়ার জন্য আমাকে একটা পজিটিভ অ্যাটিটিউডে থাকতে হবে। নেক্সট সি, সাকসেস, SUCCESS। নেক্সট সি ফর ক্লিয়ার ইওর মাইন্ড অফ সেলফ ডাউট। যে ডাউটগুলো তোমার থাকবে সে ডাউটগুলোকে আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে। ই ফর এমব্রেস দ্য চ্যালেঞ্জেস। চ্যালেঞ্জ যেগুলো আসবে সেগুলোকে আমাকে আলিঙ্গন করতে হবে। নেক্সট এস ফর স্টে পজিটিভ, পজিটিভভাবে আমাকে থাকতে হবে। অ্যান্ড লাস্ট স্টে ফর শো দ্য ওয়ার্ল্ড অ্যাজ ইউ ক্যান ডু ইট।
অর্থাৎ তুমি কি করতে পারো সেটাই তোমায় কিন্তু লাস্টে মানে শো করতে হবে। এটি সাকসেসের মানে অ্যাকচুয়ালি সাকসেস যে SUCCESS, এই প্রতিটি লেটারকে আমি যদি ভাঙি এক কথায় এইটাই আমরা বলতে পারি। তো সাকসেস তো একটা আপেক্ষিক ব্যাপার, কার ক্ষেত্রে কি সাকসেস হয়। একটা মানুষ বা একটা ব্যক্তি বা এই যে স্টুডেন্টরা তাদের সফলতা পাওয়ার ক্ষেত্রে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? আমাদের পশ্চিমবঙ্গ সরকার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এবছর থেকে হলিস্টিক রিপোর্ট কার্ড তৈরি করেছে। হলিস্টিক রিপোর্ট কার্ডটা কি, মানে আমরা যখন পড়াশোনা করছি দেখুন, সেক্ষেত্রে পরীক্ষাতে কি নাম্বার পেলাম সে নাম্বারটা দিয়ে দেওয়া হতো। এবার থেকে কিন্তু প্রতিটি ছাত্র ক্লাস 1 থেকে ক্লাস 8 তাদের একটা করে হলিস্টিক রিপোর্ট কার্ড দেওয়া হচ্ছে। এবং সেই রিপোর্ট কার্ডে ওই যে যেটা তুমি বললে সুজিত, যে সফলতা হতে গেলে কী কী গুণ লাগবে, তার মধ্যে 15টা লাইফ স্কিল মেনশন করা আছে। তার মধ্যে আছে লিসনিং স্কিল থেকে লিডারশিপ স্কিল L2L, তার মধ্যে আছে কনভারসেশন স্কিল, তার মধ্যে আছে ক্রিয়েটিভিটি স্কিল, তার মধ্যে আছে কি বলবো মানে ইমোশনস এমপ্যাথি স্কিল, তার মধ্যে আছে অর্গানাইজেশনাল স্কিল কীভাবে একটা অর্গানাইজেশন চালাবে, লিডারশিপ স্কিল, এই ধরনের বিভিন্ন স্কিলগুলো আছে। তার মধ্যে প্রধান স্কিল হচ্ছে একটা, সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন স্কিল কিন্তু প্রতিটি ছাত্রের থাকা দরকার, প্রতিটি মানুষের থাকা দরকার, ছাত্র না প্রতিটি মানুষের। মানে কমিউনিকেশন স্কিল যদি ঠিক থাকে তখন দেখা যাবে তিনি যদি ব্যবসা করেন তার ব্যবসার উন্নতি হচ্ছে। কমিউনিকেশন স্কিলটা ভালো থাকতে হবে। এবং কমিউনিকেশন স্কিল মানে না আমরা অনেক সময় বুঝি যে ইংরাজিতে কথা বলা, কখনো না, কিন্তু মানে কমিউনিকেট করা, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে কমিউনিকেট করা, কমিউনিকেশন স্কিল, এই ধরনের লিসনিং স্কিল, যে স্কিলগুলো আছে এই স্কিলগুলোকে আগে তাকে মানে বাড়াতে হবে, না বাড়ালে কিন্তু স্যার হবে না। আর সফলতা মানে কিন্তু এই কি বলবো মানে সাকসেসের প্রথম কথা হচ্ছে মাইন্ডসেট। আর মাইন্ডসেট যদি তার যদি না হয় কোনোদিন তার কিন্তু সে সাকসেস পাবে না, সফলতা হবে না যে কোনো ক্ষেত্রে, ইন এভরি ফিল্ড। কমিউনিকেশন স্কিল বলতে কি আপনি ইংরেজির কথা বলছেন? না, এই শুধুই মাত্র ইংরাজি না, তার মধ্যে যে কোনো ল্যাঙ্গুয়েজকে কী করে কমিউনিকেশন করবে, এই কমিউনিকেশন স্কিলটা যখন একজন ছাত্র টিচার হচ্ছে তখন তো তার ক্লাসরুমে তাকে কমিউনিকেট করতে ছাত্রের সঙ্গে। দেখবেন একটা স্কুলে 40 থেকে 50 জন টিচার বা 30 জন টিচার মিনিমাম, কিন্তু সকল ছাত্র কিন্তু সকল টিচারের ক্লাস করতে ভালো লাগে না। প্রতিটি স্কুলে দেখবেন 30 জনের মধ্যে ম্যাক্সিমাম 5 জন টিচার থাকেন যাদের ক্লাস করার জন্য ছেলেমেয়েরা আকুল মানে কি বলবো আগ্রহ নিয়ে বসে থাকে কখন স্যারের ক্লাসটা হবে, কখন স্যার আসবেন। আবার কোনো স্যারের ক্লাস এমন থাকে ওই স্যার আবার আসবে, ওই স্যারের ক্লাস কী করে সময় কাটবে। অর্থাৎ স্যারের কমিউনিকেশন পার্টটা কেমন, তিনি কেমনভাবে পড়াচ্ছেন। অর্থাৎ কমিউনিকেশন স্কিলটা একটা খুব ইম্পর্টেন্ট স্কিল, একটা লাইফের ইম্পর্টেন্ট স্কিল, শুধুমাত্র চাকরি পাওয়ার ক্ষেত্রে না। সফলতা মানে তো সে ব্যবসা করেও সফল হতে পারে, সে তার কর্মক্ষেত্রে যে কোনোভাবে কর্মক্ষেত্রে তার সফল হতে পারে। সফল হওয়ার ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন স্কিলটা তার দরকার, যে কোনো ল্যাঙ্গুয়েজ তার কমিউনিকেট করার ক্ষেত্রে। রিলেশনশিপ স্কিল, মাইন্ড কন্ট্রোল স্কিল, টাইম ম্যানেজমেন্ট স্কিল, এবং কনসিস্টেন্ট হতে হবে। বি কনসিস্টেন্ট, কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। আমাদের প্রতিটি ছাত্র কিন্তু কনসিস্টেন্ট হতেই হবে। এবং সেলফ কনফিডেন্স দরকার, আত্মবিশ্বাস দরকার, আমি এটা পারবো। পরীক্ষার সময় যখন ছাত্রছাত্রী থাকবে, মাঝে মাঝে তুমি বলছি যেহেতু ছাত্রছাত্রীরা আছে তাদের উদ্দেশ্য করে বলছি, অন্যভাবে নেবেন না। যখন ছাত্রছাত্রী পরীক্ষা হলে ঢুকবে তখন মনে করবে যে আমি সব থেকে ভালো পরীক্ষা দেবো, আমার থেকে ভালো পরীক্ষা কেউ দিতে পারবে না। এই মাইন্ডসেট নিয়ে পরীক্ষায় বসো এবং ভাববে আমি সব কিছু পারবো। ঘুম থেকে উঠে ভাবতে হবে আজকের দিনটা আমার, আজকের দিন আমি অনেক কিছু করব, পজিটিভ কাজ করব। এই সেলফ কনফিডেন্সটাও কিন্তু আমাদের মধ্যে থাকতে হবে সফলতা পেতে গেলে। আমাদের স্বপ্ন বড় দেখতে হবে। আমরা স্বপ্নই দেখি না, আমরা ছেলে মেয়েদের বলে কি বলুন, পর 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 না, পর পর বললে হবে না। ছেলেটাকে স্বপ্ন দেখাতে হবে, সে কেন পড়বে, স্বপ্ন দেখাতে হবে যে তুই এই পড়, তুই এই পড়লে এটা হতে পারিস, এই হতে পারিস, এই হতে পারিস, এটা হলে এটা হবে, এটা হবে। যখন আপনার ছেলে স্বপ্ন দেখবে তখন দেখবেন আপনাকে ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য বারবার বলতে হবে না, পড়তে বস পড়তে বস পড়তে বস। এটা আমার মনে হয় হার্ড ওয়ার্ক করতে হবে স্মার্ট ওয়েতে। আর একটা হচ্ছে যে নিজেকে জানতে হবে, আমরা নিজেকেই জানি না এবং নিজেকে ভালোবাসতে হবে।
সফলতা পেতে গেলে যেটা হবে করতে হবে, নিজেকে ভালোবাসতে হবে। আমার মধ্যে কি কি ভালো গুণ আছে, আমি কি কি পারবো, আমার কি ভালো লাগে, এই জায়গাটাও কিন্তু জানতে হবে। আর 10C ফর্মুলা আছে, 10C মানে 10খানা সি। 10খানা সি কিন্তু প্রতিটি মানুষের, যত মানুষের মধ্যে, একজন মানুষের মধ্যে, একজন ব্যক্তির মধ্যে বা একজন ছাত্রের মধ্যে 10টা সির মধ্যে যতগুলো সি বেশি থাকবে সে তত সাকসেসফুল। ফার্স্ট কি, একটা হচ্ছে সি হচ্ছে ক্লিয়ার ভিশন থাকতে হবে। ক্লিয়ার ভিশন, সি ফর ফার্স্ট হচ্ছে ক্লিয়ার ভিশন থাকতে হবে। সেকেন্ড সি হচ্ছে কম্পিটেন্স, তার যোগ্যতা থাকতে হবে। থার্ড সি হচ্ছে কনসেন্ট্রেশন, তার মনোসংযোগ থাকতে হবে। ফোর্থ সি হচ্ছে কমন সেন্স, কোথায় কি কথা বলবো, কোথায় কি লিখবো, কখন কি করব, এই জিনিসটা থাকতে হবে। ফিফথ সি হচ্ছে ক্রিয়েটিভিটি, তার মধ্যে ক্রিয়েটিভিটি থাকতে হবে। 6 নাম্বার সি হচ্ছে কনসিডারেশন, কনসিডার করতে হবে, কখন কোনটা কনসিডার করব সেটা তাকে বিবেচনা করতে হবে। নেক্সট 7 হচ্ছে কনসিস্টেন্সি, তাকে কনসিস্টেন্ট হতে হবে। 8 নাম্বার হচ্ছে কমিটমেন্ট, তার মধ্যে কমিটমেন্ট থাকবে, যেটা বলবো সেটা করতে হবে। আমি ওকে বললাম তোর সঙ্গে আমি আজকে কালকে এই ট্রেনটা ধরবো, তুই কালকে ঠিক 10টা 35-এর কৃষ্ণনগর লোকাল ধরবো, তুই চলে আয়, চাকদা স্টেশন চলে আয়। বন্ধুকে বললাম যে কিন্তু পরের দিন 10টা 35 না গিয়ে 10টা, ও বসে আছে, আমি 10টা 50-এ গেলাম না, কমিটমেন্ট কিন্তু হলো না। আত্মবিশ্বাসের সঙ্গে কমিটমেন্টও তাকে ঠিক থাকতে হবে। 9 নাম্বার সিটা হচ্ছে কারেজ থাকতে হবে, সাহস থাকতে হবে। এবং 10th সি হচ্ছে কনফিডেন্স থাকতে হবে, যেটা আত্মবিশ্বাস। কিছু কিছু মিশে যাবে আমার বলার মধ্যে, কিন্তু এই 10টা সি প্রতিটি মানুষের মধ্যে থাকা দরকার। যে ব্যক্তি, যে ছাত্রের মধ্যে যত পরিমাণ সি থাকবে তার সাকসেসের পরিমাণ ততটা বেশি বলে আমার মনে হয়। আপনি একটা জায়গায় কমিউনিকেশন স্কিলের কথা বলেছেন ঠিক স্যার, তার সাথে যদি বডি ল্যাঙ্গুয়েজ এটা যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে সফলতার ক্ষেত্রে কি চূড়ান্ত একটা জায়গায়? একদম মানে কমিউনিকেশনের সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজটা ওতপ্রোতভাবে যুক্ত। একটু আমি বলি, সব ছাত্ররা মন দিয়ে শোনো, এরকম ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের মধ্যে না দুটো জিনিস থাকা দরকার। ফার্স্ট হচ্ছে স্মাইলিং ফেস, হাসি মুখ। একদম হাসি মুখের জন্য কোনো পয়সা খরচ হয় না, কিন্তু আমরা হাসতে খুব কষ্ট পাই। অর্থাৎ কমিউনিকেশনের ক্ষেত্রে তার স্মাইলিং ফেস কিন্তু একটা বিরাট কাজ করে। 1 নাম্বার একটা সুন্দর হাসি, ছোট্ট হাসি। কিন্তু হাসির আবার ব্যাপার আছে, কিন্তু সে কীভাবে হাসবে, কতটা হাসবে, এটা কিন্তু তাকে ভাবতে হবে। কিন্তু কতটা পরিমাণ হাসবো, কোন ক্ষেত্রে কোন সময় আমার স্মাইলিং থাকবে, এটা কিন্তু ম্যাটার করছে। তাকে কিন্তু বুঝতে হবে যে কোন জায়গায় কেমন আমি স্মাইলিং ফেসে থাকবো। আর একটা গুণ যেটা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ কথাগুলো বর্জন করা উচিত। অর্থাৎ কমিউনিকেশন কিন্তু ম্যাটার্স। কখনো কিন্তু এই দম্পতির মধ্যে ঝামেলা লাগবে না সুজিত, যদি নাই না বলে যদি বলে যেটা আমার লাগবে একটু নিয়ে আসবে গো, তুমি আসার সময়, তুমি স্কুল থেকে আসার সময় পারলে এই জিনিসটা নিয়ে আসবে। আমার মনে হয় এই নেগেটিভ কথাগুলো বর্জন করা উচিত। শুধুমাত্র ফ্যামিলি, যেমন উদাহরণ দিলাম একটা, ইন এভরি ফিল্ড অফ লাইফ, প্রতিটি ক্ষেত্রে। ইন্টেলিজেন্ট লোক বিতর্কের মধ্যে যায় না, চুপচাপ শুনতে হবে বেশি। কিন্তু যখন কারোর সঙ্গে আমার নতুন পরিচয় হচ্ছে, শুনতে হবে বেশি, কথা বলবো কম। কেন? সেই জন্য কিন্তু ভগবান আমাদের দুখানা কান দিয়েছে, কান দুটো, মুখ কিন্তু একটা। কথা কম বলো, শোনো বেশি। আমরা কিন্তু অনেক সময় কি করি, বলতে ভালোবাসি, শুনতে ভালোবাসি না। যদি শুধু বলে যাই শুনবো না, তাহলে কিন্তু সে ভালো বক্তা হতে পারবে না। কথা বলার সময় শব্দ চয়ন, এই যে সুজিত বসে আছে, ভালো একজন কম্পেয়ারার, ভালো একজন অ্যাঙ্কার, তা ও যে ভালো ভালো শব্দগুলো উচ্চারণ করছে, যার ফলে কিন্তু আজকের এই যে আলোচনাটা একটা অন্যরকম হচ্ছে। যার ফলে যখন কথা বলেও কারোর সঙ্গে, মানে সিলেকশন অফ ওয়ার্ডস, শব্দ চয়নটা আমাকে ঠিক করতে হবে। আমাকে যেন ইয়ার সুদিং হয়, মানে কানে যেন শুনতে আমার ভালো লাগে, শব্দ চয়নটা খুব ভালো হতে হবে। আর একটা কথা বলবো, কমিউনিকেশন স্কিলস বাড়ানোর জন্য ছাত্রছাত্রী বা প্রত্যেককে আমি বলবো, একজন ব্যক্তিকে ফলো করার চেষ্টা করুন যাকে আপনার মনে হয় স্মার্ট কথা বলে। সে আপনার একজন হিরো হতে পারে সিনেমার, সে একজন ভালো খেলোয়াড় হতে পারে, সে একজন ভালো টিভিতে ভালো খবর পড়ছে হতে পারে। আমি যখনই সময় পাই কোনো একটা খবর দেখি, কেমন করে খবরটা পড়ছে, কীভাবে বলছে, কীভাবে উচ্চারণগুলো করছে, এগুলো ভাবতে হবে। কিন্তু যা বলে এই গুণগুলো কিন্তু আমার মনে হয় থাকা দরকার
কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে। আর তুমি যেটা বললে বডি ল্যাঙ্গুয়েজ তো ইট ম্যাটার্স এভরিহোয়ার। আমি কিভাবে কি অঙ্গভঙ্গিতে কথা বলছি তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে, নাটা হ্যাঁ হয়ে যায় আবার হ্যাঁটা না হয়ে যায়, অঙ্গভঙ্গির ওপর নির্ভর করে। কিন্তু বসতে হবে স্মার্টলি, একটা স্মাইলিং ছোট্ট একটা মৃদু হাসি থাকবে, চোখে কথা বলতে হবে। এই যে এখন অনলাইন, এই যে আমি চোখে কথা বলছি, চোখে কথা বললে কি আমি তোমার ফেসটাকে রিড করতে পারছি, আমি আপনার ফেসটাকে রিড করতে পারছি চোখে কথা বলে, যে হ্যাঁ আপনি আপনার স্মাইলিং, আপনি আমার কথা শুনে বুঝতে পারছেন কি পারছেন না। আমি বলার সঙ্গে সঙ্গে যাদের আমি বুঝতে পারছি তারা রিয়্যাক্ট করছেন, কথা বলতে পারছেন না, কিন্তু মুখের ভাষা, মুখের ল্যাঙ্গুয়েজ, ফেস। জোরে জোরে হাসলে হবে না, আমাদের যখন বসতে হবে একটু ভালোভাবে বসতে হবে, যখন যেমন মন সেভাবে বসতে হবে। আই কন্ট্যাক্ট হলে কী হবে, বিশ্বাসযোগ্যতাটা বাড়ে, কনফিডেন্স বাড়ে। আই কন্ট্যাক্টে যদি কথা বলি, এবার আই কন্ট্যাক্টে কখন কথা বলতে পারবো, যখন আমি অনেস্ট। আমি যদি ডিসঅনেস্ট লোক হই, আমার সঙ্গে যদি সুজিতবাবুর ডিসঅনেস্টি থাকে, আমি কিন্তু আপনার সঙ্গে কখনোই চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। অর্থাৎ অনেস্টি থাকলেই কিন্তু চোখে কথা বলতে পারবো। এই চোখে কথা, কিন্তু চোখে আই টু আই কন্ট্যাক্টে কথা বলা দরকার। আমাদের প্রতিদিনই তো অন্তত 50 থেকে 60 জনের সঙ্গে পরিচয় হয় রেগুলার। আজকে সল্টলেক থেকে আমি পাঁশকুড়াতে প্রোগ্রামে গেছিলাম, পাঁশকুড়াতে অন্তত প্রায় 1000 চারেক অডিয়েন্স ছিল আজকে অন্তত 50 জনের সঙ্গে নতুন পরিচয় হয়েছে। পরিচয় হওয়ার সঙ্গে ফার্স্ট কিছু না, একটা হ্যান্ডশেক করবেন, একটা করতে তো কোনো ক্ষতি নাই, কোনো পয়সা লাগছে না। কজন হ্যান্ডশেক করি বলুন তো? জাস্ট একটা হ্যান্ডশেক করার নিয়ম জানতে হবে। এবার হাতে জোরে ধরে একদম এমন করে জোরে ধরলাম তো চিরকাল মনে হয়ে গেল, কখনো না। কিন্তু অনেকে আবার জাস্ট হাতে টাচ করলো, হ্যান্ডশেক করতে হয় করলো, তা না। কিন্তু হ্যান্ডশেকটা করতে হবে একটা মজবুত হ্যান্ডশেক। মজবুত মানে কী সেন্সে বলছি বুঝতে পারছেন? মানে চোখে চোখ থাকবে, একটু স্মাইলিং থাকবে, তার সঙ্গে হ্যান্ডশেক, এটা কিন্তু মনে রাখতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ খুব করতে হবে। তবে আই টু আই কন্ট্যাক্ট ইট ভ্যারিজ ফ্রম ম্যান টু ম্যান। একটা মহিলার সঙ্গে কথা বলছেন, চোখে চোখ রাখি, হ্যাঁ চোখে চোখ রাখুন, তো রাখার পরিমাণটা আপনাকে ভাবতে হবে কতটা রাখবো, আমি কতটা অ্যাঙ্গেলে রাখবো, কতটা রাখবো, নাহলে কিন্তু বিপদ আসতে পারে। একটা বিষয় আপনি যেটা বললেন যে আই কন্ট্যাক্ট এবং বডি ল্যাঙ্গুয়েজ, যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, আপনার এই যে পরামর্শ, এটা স্যার ইন্টারভিউ বোর্ডে কিন্তু ওদের ভীষণভাবে ইম্প্যাক্ট হবে। কিন্তু ইন্টারভিউ বোর্ডে কী থাকে, খুব ভালো কথা বলেছে সুজিত। ইন্টারভিউ কি মিনিমাম মনে রাখবেন 3 জন বা 5 জন থাকেন। কোনো জায়গায় কোনো ইন্টারভিউ কিন্তু ইভেন নাম্বারে হয় না, অড নাম্বারে হয়। হয় 3 জন এক্সপার্ট থাকবেন, নাহলে 5 জন এক্সপার্ট থাকবেন। এবার এই 5 জন যে এক্সপার্ট থাকছেন, এবার যখন আমি ইন্টারভিউ দিতে এলাম, আমি ইন্টারভিউ দিতে এসে বসলাম। ইন্টারভিউ অনেক নিয়ম আছে, সেটা আমি এখন আলোচনা করছি না, ইন্টারভিউয়ের পদ্ধতি নিয়ে এখন বলছি না। ইন্টারভিউ যখন দিতে এলাম, এসে বসলাম, বসার পর 5 জন আছে, আমার আই কন্ট্যাক্ট কিন্তু 5 জনের দিকেই থাকবে। প্রশ্ন একজন করছে, নাম্বার দেবে কিন্তু 5 জন, একই প্রশ্নের নাম্বার দেবে 5 জন। কাজী উত্তরটা প্রশ্নটা যিনি করছেন তার দিকে আমি যদি আমি 100% ধরি, তার দিকে আমি বেশি সময় দেবো, 60% সময় দেবো। বাকি 40% সময়টা না, মানে আই টু আই কন্ট্যাক্ট, বাকিতে তোকে একবার তাকাবো, মানে তাদেরকেও আমি গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ এই যে আই টু আই কন্ট্যাক্ট বা বডি ল্যাঙ্গুয়েজ, এটা সরকারি চাকরির পরীক্ষার বা যে কোনো প্রাইভেটের ক্ষেত্রে তো বেশি লাগে, ইম্পর্টেন্ট খুব। মানে কিভাবে কথা বলছে, কিভাবে তার দেখবে কি প্রাইভেটের ক্ষেত্রে কি দেখবে, যে তার কতটা ক্ষমতা, দক্ষতা কতটা, সে পাবলিক রিলেশনটা কেমন, সে কীভাবে আমার ব্যবসাটাকে চালাবে। একটা কোম্পানি আপনাকে 1 লাখ টাকা মাইনে দেবে কখন বলুন তো? যেমন আপনার কাছ থেকে 5 লাখ টাকা সে ইনকাম করতে পারবে মাসে, তখন আপনাকে 1 লাখ টাকা দেবে প্রাইভেট কোম্পানি। স্যার এখানে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের মধ্যে অনেক অ্যাবিলিটি রয়েছে, কিন্তু অনেক সময় ওরা সেগুলোকে ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারে না। এই বিষয়ে যদি ওদের একটু পরামর্শ স্যার আপনি দেন। স্কুলে যখন মাস্টারমশাই পড়াচ্ছেন, সেটা ফিজিক্সের মাস্টারমশাই হতে পারে, কেমিস্ট্রি মাস্টারমশাই হতে পারে, বা অঙ্কের মাস্টারমশাই হতে পারে। কোনো একটা ছেলে অঙ্ক বা ফিজিক্সটা পারছে না, আমরা করে কি বকাবকি করি, তোর দ্বারা কিছু হবে না, বাড়ি যা, ভালো লাগছে না তোকে, দেখাচ্ছি না। কিন্তু মনে রাখতে হবে, একটা ক্লাসে যদি 50টা ছাত্র থাকে, প্রতিটি ছাত্রর কিছু না কিছু স্পেসিফিক কোয়ালিটি আছেই। কোয়ালিটি ছাড়া কোনো মানুষ হতে পারে না, যে কোনো ছেলে মেয়ের কোয়ালিটি থাকবেই একটা। সে এমন হতে পারে পড়াশোনাতে ভালো না, নাচে খুব ভালো, পড়াশোনাতে ভালো না, গানে খুব ভালো, পড়াশোনাতে ভালো না, আঁকাতে খুব ভালো,
পড়াশোনাতে ভালো না, অন্য তার স্পেসিফিক কোনো তবলা বাজাতে পারে, সে তার যে কোনো না কোনো গুণ থাকতে পারে। এখন কেবলমাত্র যে আমাদের যে কোনো সাবজেক্ট, আমরা যখন পড়াশোনা করেছি, ওই মাধ্যমিক ভালো রেজাল্ট করো, এইচএস ভালো রেজাল্ট করো, সায়েন্স পড়ো, অনার্স পড়ো, এমএ করো, বিএড করো, একটা চাকরির চেষ্টা করো, স্কুলে ফার্স্ট, ইত্যাদি ইত্যাদি, তাই তো করি আমরা সাধারণভাবে। এখন কিন্তু এই জায়গায় সীমাবদ্ধ না, এখন কিন্তু পৃথিবী চেঞ্জ হয়ে গেছে। এখন প্রচুর সাবজেক্ট চলে এসছে, শয়ে সাবজেক্ট, ভ্যারাইটির সাবজেক্ট। আপনার ছেলে মেয়ের কোথায় ভালো গুণ সেই দিকটা দেখুন, সেই দিক দিয়ে ইনপুট করে আপনার ছেলেকে পুট করে দেন। ছেলের যে অ্যাবিলিটি আমি যেটা বললাম, অর্থাৎ এই অ্যাবিলিটি না খুঁজে বার করতে হবে। কে করবে বলো তো? খুঁজে বার করবে তার মা বাবা বা স্কুলের শিক্ষক। আমার নিজের ভাইয়ের কথা বলছি, আমার মনে আছে, আমার ভাই যখন ক্লাস 1-এ পড়ে, স্কুলে গিয়েছে, বিকালে রাস্তার ধারেই আমার বাড়ি, বারান্দাতে বাবা, আমি আর ভাই দাঁড়িয়ে আছি, এখনও মনে পড়ছে সেই কথাটা। সেই প্রাইমারি স্কুলের মাস্টারমশাই বলছেন যে, আমার বাবাকে বলছেন, শৈলেনদা, আপনার ছেলেটা না আঁকাতে খুব ভালো। আমার ভাইকে বলছে আঁকাতে খুব ভালো, আর আমাদের বাড়ির অবস্থা খুব খারাপ, বুঝতেই পারছেন। যার ফলে আমি সেইভাবে যে আঁকার টিচার, আর সেই সময় আঁকার টিচার কোথায় পাওয়া যাবে? একজন, আমার বাড়ি অ্যাকচুয়াল জন্মস্থান হচ্ছে বর্ধমানের কাটোয়া, তো কাটোয়াতে আপনার একজনই আঁকা শেখাতেন, তার কাছে ভাইকে একটু আঁকা শেখানো হলো, স্টার্ট করা হলো। বিশ্বাস করুন, সেই ভাই মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট ডিভিশন পাস করলো, এইচএস করলো, এদিকে জুলজি অনার্স পাচ্ছে, এদিকে আঁকার জন্য অ্যাডমিশন নেবে, আর্ট কলেজে পড়বে। এবার আমরা সাধারণভাবে কী করি, এই আঁকাটাকে পড়ে কি হবে, ও জুলজি অনার্স পর, সায়েন্স নিয়ে পড়ছে, একটা মানে ভালো হয়ে থাকবে। দেখবেন ছেলেমেয়েরা সায়েন্সে যারা পড়ে না 11-12-এ, বইয়ে কভার দেয় না, সাইকেলের পেছনে ক্যারিয়ারে লাগিয়ে রেখে দেয়, লোককে দেখায় আমি সায়েন্স পড়ছি। আমি দেখেছি, বন্ধুবান্ধবদের দেখেছি, মনে পড়ে যাচ্ছে কথাগুলো। আমার প্রাইমারি মাস্টার বলছিলেন যে আঁকাতে ভালো আছে। আমি ছোটোবেলা থেকে দেখতাম ভাই মাটি জিনিস নিয়ে নানা রকম কাজ করছে, রং তুলি নিয়ে কাজ করছে, রং তো পেতো না, মায়ের আলতা নিয়ে কাজ করতো। আমি বিশ্বাস করুন, জোর করে ভাইকে, কিন্তু ভাইয়েরও ইচ্ছে ছিল জুলজি অনার্স না দিয়ে আর্ট কলেজে ভাইকে ভর্তি করালাম। সেই ভাই কিন্তু এখন আর্ট কলেজে বিবিএ করলো, এমবিএ করলো, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, প্রচুর কাজ চাকরি করে এখন কিন্তু ভাই মুম্বাইয়ে পোস্টেড, একটা ভালো জায়গাতে পোস্টেড মুম্বাইয়ে। তাহলে এই যে ভাইকে কে তার এবিলিটি দেখিয়েছিল বলুন? প্রাইমারি শিক্ষক। অর্থাৎ প্রাইমারি শিক্ষক পারেন দেখাতে, শিক্ষক দেখাতে পারেন। শিক্ষকের ডিউটি অফ টিচার নট অনলি টু টিচ দ্য সাবজেক্ট বাট অলসো টু ফাইন্ড দ্য ট্যালেন্ট অফ দ্য স্টুডেন্ট। এখানে আরেকটা জিনিস জানতে চাইবো যে এরকম আপনার দু একজন প্রিয় শিক্ষক যাদের সান্নিধ্যে আপনি পেয়েছেন, যাদের সংস্পর্শে আজকে এই জায়গায় আপনি দাঁড়িয়ে, সেরকম দু একজন স্যারের যদি নাম বলতেন। ও মানে আমার জীবনের কথা, খুব ভালো কথা, বেশ দারুণ একটা। তো চিন্তা করতে হবে, চিন্তা করতে গেলে একটাই নাম চলে আসে না, কয়েকটা নাম আসে, আমাদের একজনের নামই আসে। দেখবেন আপনাদের ক্ষেত্রেও তাই, যদি বলা হয় যে স্কুলে পড়তেন টিচারের নাম বলুন, তো টিচার ছিল 30টা, নাম 5-6টার বেশি মনে পড়বে না। কারণ কি, ওই 5-6 জন কিন্তু আপনার হৃদয়কে টাচ করতে পেরেছে। আমি যে স্কুলে পড়তাম, কাটোয়া ভারতী ভবন স্কুল, সেই স্কুলে তৎকালীন যিনি মাস্টার ছিলেন ডক্টর দেবব্রত মুখার্জি, উনি জুলজির টিচার। উনি আমার কিন্তু মানে কি বলবো, মানে আমি ওনাকে খুব স্মরণ করতাম, মানে একদম যখন স্কুল ডেজ থেকে স্মরণ করতাম কিন্তু। এবং যখন আমি এইচএস পাস করলাম, গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম, স্কুলের সঙ্গে আমার সম্পর্ক শেষ, কিন্তু টিচারের সঙ্গে সম্পর্ক আমার নিয়মিত। স্যারের বাড়ি যেতাম, বিজ্ঞান মেলা হচ্ছে, বিজ্ঞান মেলা আমি স্যারের সঙ্গে বিজ্ঞান মেলা করছি, ঘুরছি, রাস্তায় যাচ্ছি, কাজ করছি। যার ফলে কিছু কিছু টিচার থাকেন, আমার ক্ষেত্রে কিন্তু ডক্টর দেবব্রত মুখার্জি। এবং অবাক হয়ে যাবে তুমি দেখো, সেখানে জুলজির 2টো মাস্টারমশাই ওই স্কুলই ছিল। মানে এনার কাছে কোনদিন কিন্তু আমি বাড়ি থেকে স্যার দেখিয়ে দেন বুঝতে পারছি না বলিনি, কিন্তু পড়তে যেতাম না, অন্য স্যারের কাছে পড়তে যেতাম। কিন্তু আমার ফেভারিট টিচার, ফেভারিট গুরুদেব কিন্তু হচ্ছেন ডক্টর দেবব্রত মুখার্জি, যেটা অনেকেই চেনেন, রিপনবাবু চেনেন, আপনার সাবজেক্টের লোক ডক্টর দেবব্রত মুখার্জি, জেভিন স্টেজে ক্লাস নিতে গেছিলেন। তা এরকম কিছু কিছু জীবনে ঘটে। আমার কিন্তু ডক্টর দেবব্রত মুখার্জি জীবনে ওনার অনেক কিছু ফলো করেছি এবং এখনও ওনাকে ফলো করার চেষ্টা করি। স্যার, এখানে যারা বিভিন্ন স্কুলের ছেলেমেয়েরা রয়েছে, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এটাও তো ওদের জীবনের একটা সাকসেস বলা যায়, যদি ওরা ভালো রেজাল্ট করে বা ভালো সফলতা পায়। তা ওদের জন্য যদি আপনার কিছু একটা বার্তা থাকে স্যার। আচ্ছা, যারা পরীক্ষা দেবে মাধ্যমিক বা এইচএস, তাদের ক্ষেত্রে তোমরা একটাই কথা বললাম, টার্গেট করতে হবে, জীবনের টার্গেটটা করতে হবে, মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে।
তাহলে ভালো রেজাল্ট করতে গেলে কী করতে হবে, আর একটা ইম্পর্ট্যান্ট কাজ যেটা আমার বলতে ভুল হয়ে গেছে, ডায়েরি মেনটেন করতে হবে রেগুলারভাবে। কীভাবে ডায়েরি মেনটেন করবে স্যার? এটা কি টাইম ম্যানেজমেন্ট? না না, টাইম ম্যানেজমেন্ট, ডায়েরি মেনটেন। তার মধ্যে টাইম ম্যানেজমেন্টের মধ্যে একটা পার্ট হয়ে যাচ্ছে কিন্তু, এক্স্যাক্টলি। মানে টাইম ম্যানেজমেন্ট করার জন্য কিন্তু ডায়েরিটাকে মেনটেন করতে হয়। একদমই ঠিক বলেছো। মানে টাইম ম্যানেজমেন্টটা আরও অনেক কিছু আছে, টাইম ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে ডায়েরি মেনটেন। আমি যে ডায়েরি মেনটেন করে নিই, আমার মাধ্যমিক পরীক্ষা হচ্ছে কথা বলছি, এখন আর কদিন আছে, ফেব্রুয়ারি মাসের 10 তারিখে পরীক্ষা সম্ভবত। আজকে ক তারিখ? 21 তারিখ। তা কদিন আছে আমার, আর মাত্র 1 মাস 21 দিন মতো হচ্ছে। তাহলে এই আমার সাবজেক্ট হচ্ছে 7খানা। এই 7খানা সাবজেক্টে ভাগ করে নিতে হবে। ভাগ করে নিয়ে যদি আমি একটা রুটিন করে নিই, নির্দিষ্টভাবে রুটিন করে নিই, তা নির্দিষ্ট সময়ে কিন্তু সব কিছু রিভিশন করে পরীক্ষায় যদি মক টেস্ট দিতে হয়, সে মক টেস্টটাও দিয়ে দিতে পারবো। রুটিনের মধ্যে ফেলে যদি করি, তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু আমি মানে ডায়েরি মেনটেন করলে কিন্তু তারা পরীক্ষায় ভালো সফলতা পেতে পারে। এটা একটা আমার একটা অ্যাডভাইস ছাত্রদের কাছে। আর আরেকটা অ্যাডভাইস পরীক্ষার ক্ষেত্রে, যে এখন তো এমসিকিউ প্রশ্ন হয়ে গেছে, কোনো সাজেশন নাই, মানে কভার টু কভার বই পড়তে হবে, তাকে পড়তে হবে। এবং পরীক্ষা লেখার খাতা কিন্তু খুব স্পষ্টভাবে লিখতে হবে। হাতের লেখা ভালো নাও হতে পারে, কিন্তু ক্লিয়ারভাবে লিখতে হবে, যাতে লেখা ভালো বোঝা যায়। সুন্দরভাবে যদি আমি একটু ছেড়ে ছেড়ে লিখি, লেখাটা দেখলেই যেন স্যারদের পড়তে ভালো লাগে। যে ভালো লাগার ব্যাপারে বললাম, প্রেজেন্টেশনের ব্যাপারে বললাম, যে আমি যেমন স্কুল যখন যাচ্ছি, ধরো স্কুল তো ড্রেস পরে আসি, স্কুলে রেগুলার ড্রেস পরে যাচ্ছি, কিন্তু সরস্বতী পুজোর দিনে কী ড্রেস পরে গেছিলাম আমাদের কিন্তু সকলের মনে থাকে। আগেরবারও যদি বলা হয়, আগেরবারে সরস্বতী পুজোয় কী ড্রেস পরে গেছিলো, মহিলারা বলতে পারে, ছেলেরা বলতে পারে, আমি এই সরস্বতী পুজোর সময় সেজে গুজে গেছিলাম, এই ড্রেসটা পরে গেছিলাম। অর্থাৎ রেগুলার যে তুমি স্কুল করছো, রেগুলার যে পড়ছো, সেটা হচ্ছে রেগুলার যে ড্রেস পরছো, সে রেগুলার খাতা। আর পরীক্ষায় যে খাতা তুমি রিপ্রেজেন্ট করছো, সেটা সরস্বতী পুজোর ড্রেস। এই নিয়ে যদি দেখতে চাও, আমার নিজের যে চ্যানেল আছে, ডক্টর পার্থ কর্মকার ইউটিউব চ্যানেল আছে, এই চ্যানেলে গেলে মাধ্যমিক পরীক্ষা কীভাবে ভালো রেজাল্ট করা যায় এর উপর প্রায় 1.5 ঘন্টার লেকচার আছে, এবং প্রতিটি সাবজেক্টেরও লেকচার আছে, বিভিন্ন মাস্টারমশাইরা যারা করেছেন। স্যার, সফলতা অর্জনের ক্ষেত্রে মোটিভেশন এটা কি খুবই প্রয়োজন? মোটিভেশন খুব দরকার, মোটিভেশন খুব দরকার। এবং প্রত্যেকের জীবনে দেখুন, আমি বলছি যে মোটিভেট করতে হবে। কিন্তু টিচার হচ্ছে বেস্ট মোটিভেটার। একজন টিচার, কে বড় টিচার, সে ওই সাবজেক্ট পড়াতে পারলো কি পারলো না, তার থেকে বড় হচ্ছে সে টিচার কতটা মোটিভেট করতে পারছেন ছাত্রকে। মোটিভেশন কিন্তু খুব কাজে লাগে কিন্তু। এবং অবাক হয়ে যাবেন, একটা কথা আমি উদাহরণ দিচ্ছি। আমি একজন ছাত্র ছিল, তখন ছাত্র ছিল, বসিরহাটের দিকে বাড়ি, খুব গরিব ঘরের সন্তান, পড়াশোনায় মিডিওকার ছিল। সেই ছেলেটি 9-এ অঙ্কে কোনো রকমে 28, 30, 32 করে মার্কস পেত। বিশ্বাস করুন, সত্যি কথা, গল্প বলছি না, সত্যি কথা বলছি, গল্প না। ক্লাস 10-এ অঙ্কের টিচার না, ফিজিক্যাল সায়েন্সের টিচার প্রফেশনাল ক্লাস নিতে এসছেন, এবং সেই প্রফেশনাল ক্লাসে একটা উপপাদ্য এমন সুন্দরভাবে সেই মাস্টারমশাই বুঝিয়েছেন, সেই দিন থেকে তার অঙ্কে প্রেম চলে এসছে। অঙ্ক তো খুব সোজা সাবজেক্ট, অঙ্ক তো খুব ভালো সাবজেক্ট। অর্থাৎ সে অঙ্কের টিচার না, অঙ্কের টিচার তাকে কিন্তু মোটিভেট করতে পারেনি অঙ্ক পড়াতে। ফিজিক্সের টিচার একটা উপপাদ্য এত সুন্দরভাবে বুঝিয়েছে, সে কিন্তু মোটিভেটেড হয়ে গেছে, এবং সেই দিন থেকে ঠিক করেছে আমি অঙ্ক নিয়ে পড়বো। বিশ্বাস করুন, সেই ছেলেটা এইচএস সায়েন্স পাস করলো, অঙ্ক নিয়ে অনার্স পাস করলো, অঙ্ক নিয়ে এমএসসি করলো, অঙ্ক নিয়ে গবেষণা করলো, অঙ্কে নেট পাস করেছে। এখন বর্তমানে এই কলেজের নামটা বলবো না, কলকাতার বিখ্যাত কলেজের 1 নম্বরে সবাই চেনে, সেই কলেজের অঙ্কের অধ্যাপক। সাফল্য মানে কি সরকারি চাকরি আর অর্থ উপার্জন, এটা কি? না, এই সফলতা মানে হচ্ছে, এটা ইট ডিপেন্ডস সে কি চাইছে। মানে একজন, আমি দেখেছি অনেকে চাকরি মানেই সফলতা না, কিন্তু অনেক ছেলে মেয়ে আছে প্রথম থেকেই তার টার্গেট ব্যবসা করব। খুব সুন্দরভাবে স্যার ব্যাখ্যা করলেন। মানে সরকারি চাকরি বা অন্য বিষয়ে যে পারদর্শিতা, সেটাই সফলতা নয়। জীবনের অনেক ক্ষেত্র রয়েছে, অনেক জায়গা রয়েছে যেখানে সফলতা অর্জন করা যায়। এই আলোচনা খুবই সমৃদ্ধ করছে আমাদের, আমরা সমৃদ্ধ হচ্ছি। অনেক অভিভাবক স্যার শুনছেন আপনার এই আলোচনা। স্যার, একটা বিষয় আপনার কাছে জানতে চাইব, সেটা হলো সফলতা লাভ করতে গেলে শিক্ষার একটা প্রয়োজন হয়। আপনার মতে শিক্ষা ভাবনাটা কেমন হওয়া উচিত? আপনার শিক্ষা ভাবনা
অল্প কথায়? যেদিকে সফল হতে চায় সেদিকে তাকে পড়াশোনা করতে হবে, সেদিকে খবর নিতে হবে। যেভাবে প্রতিষ্ঠিত হতে চায়, যে কাজটা করে, সেই লাইনের মানুষজনের সঙ্গে তাকে কন্ট্যাক্ট বাড়িয়ে তাই কিন্তু সেই জায়গায় রিচ করতে হবে। আমার খুব ভালো লাগছে এখানে ডক্টর রিপন পাল আছেন, সুজিতবাবু আছেন, সুজিতবাবু আছেন, সুমিতবাবু আছেন, সব বিভিন্ন স্কুলের হেডমাস্টার মশাই, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মশাই, এবং কলেজ থেকে ডক্টর সুমিত মণ্ডলও এসছে বাঁকুড়া থেকে। আমাকে বলেছিল স্যার আমি আসবো, আজকে আপনার প্রোগ্রাম আছে, আমি আসবো। এসেছে, আমার খুব সত্যিই ভালো লাগছে, রিয়েলি ভালো লাগছে। মুর্শিদাবাদ থেকে এসেছে, খুব ভালো লাগছে আমার। সব মাস্টারমশাইরা এসছেন, আপনারা এসছেন, খুবই ভালো লাগছে। এরকম আলোচনার যদি শ্রোতাও না থাকে কিছু বলতে কি ভালো লাগে বলো? স্যার অনেকে বলে লাক, সরকারি চাকরি বা অর্থ উপার্জন বা খেলাধুলো, সাহিত্য, বিভিন্ন ক্ষেত্রে লাক ফ্যাক্টর, এটা কি একটা বিষয়? কোনো কোনো সময় কিছু ক্ষেত্রে তো লাক বলা যেতেই পারে। যেমন আমি বলছি যে দেখা যাচ্ছে যে নেট পরীক্ষাতে বছরে দুটো একটা করে সেট পরীক্ষা হয়। আমি এবছরে নেট পাস করলাম, কথা কথা বলছি, কিন্তু 4-5 বছর আমার কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউ হলো না, তাহলে আমি চাকরি পেলাম না। কিন্তু 4 বছরের মাথায় যে নেট পাস করলো, তা সেই ছেলেটি, তার তো রেজাল্ট আরও ভালো, তার পরের বারই কলেজ সার্ভিস কমিশনে ইন্টারভিউটা পড়লো। তাহলে কিন্তু এক্ষেত্রে সেই ছেলেটির লাকটা কিন্তু খুব ভালো, যে অ্যাডটা বেরোলো সেই সময় পাস করলো, সেই সময় কিন্তু কলেজ সার্ভিসও পেয়ে ঢুকে গেল। টাটকা আটকা পড়াশোনা আছে, টাটকা আটকে বেরিয়ে গেল, অর্থাৎ তার লাক একটা ফ্যাক্টর হতেই পারে। তবে আমি মনে করি লাকের থেকেও তাকে পরিশ্রম করতে হবে, তাকে পড়াশোনা করতে হবে, তাকে একদম ফোকাসড, মানে ফোকাসে থাকতে হবে যে আমাকে রিচ করতেই হবে, সাকসেসে কঠোর অধ্যবসায়। কঠোর অধ্যবসায়, আচ্ছা, কঠোর অধ্যবসায়। এর কোনো বিকল্প নেই, এর বিকল্প নাই, এবং এর কোনো শর্টকাটও নাই। কিন্তু কোনো সাফল্য পাওয়ার ক্ষেত্রে কোনো শর্টকাট চাবি নাই। মানে অনেকের অ্যাবিলিটি আছে, ক্ষমতা আছে, কিন্তু সেই জায়গায় তাকে সুযোগ তৈরি করে দেওয়া, এটাও কি সফলতার ক্ষেত্রে চাবিকাঠি হতে পারে? সুযোগও কিন্তু অনেক সময় মানে অনেক কিছু তৈরি করে দেয়। আর গোটা 5 প্রশ্নের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। তো এই যে পুরো বিষয়টা স্যার আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করলেন, স্টুডেন্ট, কমন পিপল। তো স্যার এই টাইম ম্যানেজমেন্টটা যদি আরেকবার ছোট্ট করে উল্লেখ করেন। হাতে মুঠো ফোন, ফেসবুক, বিভিন্ন জিনিস যেগুলো আমাদের কাজকে বিঘ্নিত করে, আবার সুন্দরও করে, তো এই বিষয়টা একটু যদি ব্যাখ্যা করেন। খুব ভালো কথা, টাইম ম্যানেজমেন্ট। এটা কিন্তু ছাত্র জীবনে না, ফর এভরি পার্সন, প্রত্যেকের, একদম যেদিন মরছি সেই দিন পর্যন্ত, মানে একদম জন্ম থেকে শুরু করে যেদিন আমার মৃত্যু হচ্ছে সেই দিন পর্যন্ত আমাকে কিন্তু টাইমটাকে ম্যানেজ, কে কতভাবে টাইম ম্যানেজ করতে পারছে। টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, ছাত্ররা মন দিয়ে শোনো। 1440 এই সংখ্যাটা, 1440 বা 86,400 সংখ্যা, 86,400, এই দুটো সংখ্যা জীবনের ক্ষেত্রে একটা খুব বড় একটা ইম্পর্টেন্ট সংখ্যা। জানি বলি একটুখানি, হ্যাঁ, ছাত্রদের ভালো লাগবে। 1440 বা 86,400 এই দুটো সংখ্যা খুব ইম্পর্টেন্ট। কেন বলো তো? এই দুটো সংখ্যা হচ্ছে ইম্পর্টেন্ট এই কারণে বলছি, অর্থাৎ 1440 মিনিট আমি যে দিনে পাচ্ছি, এই যে পাওয়াটা আমি কিভাবে ইউজ করছি, দ্যাট ম্যাটার্স। 1440 মিনিট যে দিনে আমি পাচ্ছি, আমি কিভাবে ইউজ করছি, সেটা আমি পড়াশোনা করে করছি নাকি আমি সেটাকে আড্ডা মেরে গল্প করে করছি। সাকসেস পাওয়ার ক্ষেত্রে না, একটা আমাদের যে মানে ABCD লেটারগুলো আছে না, ABCD EFG, ই মানে হচ্ছে এনজয়। তুমি যত এনজয় করবে ছাত্র জীবনে, এর পরে কি আছে, এফ মানে ফ্রাস্ট্রেশনে ভুগবে তুমি। কিন্তু কাজে এনজয় এখন কম করো, পরে এনজয় করবে, এনজয় দিন পরে আছে। আর এস আছে, এস মানে স্যাক্রিফাইস। যত স্যাক্রিফাইস করবে, এখন টিভি দেখছে মা বাবা, দেখতে দাও, তুমি দেখবে না। ওই বন্ধু দেখছে, দেখো, তুমি দেখবে না। যত স্যাক্রিফাইস করবে, এসের পরে কি আছে, এসের পরে টি। স্যাক্রিফাইস করলে তুমি তোমার টার্গেটে পৌঁছতে পারবে, টি ফর টার্গেট। অর্থাৎ তোমায় কিন্তু স্যাক্রিফাইস করতে হবে স্টুডেন্ট লাইফে, তুমি জীবনের ঠিক একটা সময় সাকসেসে তুমি যেতে পারবে। আপনার লেখা প্রচুর বই, প্রচুর, আমি আজকে আপনার প্রোফাইলটা দেখছিলাম, যদি 2-1টা বই যেগুলো সকলের পড়া দরকার বা জানা দরকার এরকম। আমার বই ঠিকই, আমার বই অনেক রকমের বই আছে, বইয়ের সংখ্যা কিন্তু প্রচুর। মানে ওই যে বললাম যে টার্গেট, নেশা, আমার নেশার মধ্যে কিন্তু আমি আমার বই লেখা শুরু করেছি আমি যখন MSc পাস করেছি সেই বছর থেকে। 95 থেকে MSc পাস করেছি, 95-এ কিন্তু আমার বই লেখা শুরু হয়েছে।
এখন টোটাল বইয়ের সংখ্যা 42টা। তা এখানে ডক্টর রিপন পাল আছেন, তার সঙ্গে আমার অনেক কটা বই আছে। আজকে কিছু বই আমরা উদ্বোধন করব। আমাদের মাননীয় ডেপুটি ডিরেক্টর ডিডিএসসি আছেন, প্রদ্যোৎ সরকার মহাশয় আছেন, ওনাকে আমি রিকোয়েস্ট করবো আজকে আমাদের এই জাস্ট প্রোগ্রামটা হওয়ার পরে বইগুলো উদ্বোধন করার জন্য। বইগুলো কিছু হেডমাস্টার মশাইদের কিছু ম্যানুয়াল বই আছে, প্রাইমারি টিচার, হাই স্কুল টিচার সব এই পারুলে পাওয়া যাচ্ছে, পারুল লাইব্রেরি যেটা পারুলের পাওয়া যাচ্ছে। আত্মবিশ্বাস বাড়ি তোলার জন্য বিভিন্ন গল্প, তার উপর একটা বই আছে আমাদের। এই ধরনের অনেক বই আছে। পরীক্ষায় সাফল্য লাভের উপায়, পরীক্ষায় সাফল্য লাভের উপায় একটা বই আছে আমাদের, আমার এবং ডক্টর রিপন পাল দুজনের নামে বইটা আছে। হ্যাঁ, ঠিক আছে। এই ধরনের 25 বই, 8টা বই বেরোতে চলেছে। এই পারুল থেকেই বেরোবে। মোবাইল ব্যবহার ছাত্রছাত্রীদের কীভাবে করা উচিত, মানে একদম স্টুডেন্ট টিচার ফ্রেন্ডলি বই একটা। মোবাইল আমাদের কিন্তু কনসেন্ট্রেশন নষ্ট করে দিচ্ছে ছেলে মেয়েদের, সেই ক্ষেত্রে। এবং এটা মনে রাখবেন বারবার করে, মোবাইল ছাড়া আপনার কিছুদিন পর আসছে, মোবাইল ছাড়া একটা পা হাঁটতে পারবেন না। আমরা মোবাইলকে না করছি ছেলেদের ক্ষেত্রে, ঠিক আছে, কিন্তু আমি বলবো ছেলেমেয়েদেরকে মোবাইলটা কীভাবে ব্যবহার করছে দ্যাট ম্যাটার্স। ব্যবহারটা, ইউজটা কীভাবে করছে, সে কি হোয়াটসঅ্যাপ ফেসবুক করছে নাকি সে ইউটিউব দেখছে। আপনারা জানেন, পেপারে দেখেছেন, প্রচুর ছেলে মেয়ে উইদাউট টিচার ইউটিউব চ্যানেল থেকে দেখে আইএএস অফিসার হয়েছে, মেডিকেলে নিট পরীক্ষায় পেয়েছে, পেপারে দেখতে পাচ্ছেন আপনারা। দে হ্যাভ নো টিচার, এবং খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসছে। স্যার অনেক অনেক ধন্যবাদ, শত ব্যস্ততার মধ্যেও আপনি সময় বের করেছেন এই সেমিনারের জন্য। আগামী দিন আপনি আরও বড় জায়গায় আসীন হন, আমরা বইমেলা কমিটির তরফ থেকে প্রত্যাশাই করি। অনেক প্রশ্ন ছিল, আগামীতে অবকাশ হলে স্যার আবার প্রশ্ন করব। দর্শক আসন থেকে প্রশ্ন এসছে যে স্মার্ট ওয়ার্ক এবং হার্ড ওয়ার্ক, এই বিষয়টা যদি স্যার একটু আলোচনা করে দেন। ছাত্ররা বলো, আছে না নাই? মা বাবার কাছে সব স্মার্টফোন আছে। আমার সাজেশন হচ্ছে, এই স্মার্টফোন শুধু ব্যবহার করলে হবে না, তোমাকে নিজেকে স্মার্ট হতে হবে। স্মার্ট হতে হবে, শুধুমাত্র ড্রেস পরে স্মার্ট হলে হবে না, নট বাই ড্রেস, ইন এভরি রেসপেক্ট তোমাকে স্মার্ট হতে হবে। তুমি বসে আছো, এখন স্মার্টলি বসতে হবে। তুমি যখন পড়াশোনা করবে, পড়াশোনাতে স্মার্টনেস থাকতে হবে। যখন খেলবে, তখন খেলার মধ্যে তোমাকে স্মার্ট প্লে বয় হতে হবে। অর্থাৎ স্মার্টনেসটা সর্বদা থাকা দরকার। কিন্তু SMART, S ফর স্পেসিফিক, M ফর মেজারেবল, A ফর অ্যাচিভেবল বা অ্যাটেনেবল, SMAR ফর রিয়েলিস্টিক, অ্যান্ড T ফর টাইম বাউন্ড। অর্থাৎ দেখবেন, যে কোনো কাজকে এই যে 5টা বললাম, এর মধ্যে যদি সীমাবদ্ধ করতে পারেন, তাহলে কিন্তু স্মার্টলি কাজগুলো করা সম্ভব হয় সব। আর কোনো প্রশ্ন আছে ছাত্রছাত্রীর কাছে? থাকলে বলো আমাকে চটপট। আমাকে টার্গেট করতে হবে কিন্তু আমার ইমপ্রুভমেন্ট, ঠিক আছে? আমি আর কথা বাড়াচ্ছি না, অনেক বক্তব্য ছিল। ভালো থাকুন সবাই, ভালো থেকো তোমরা, জীবনে সাকসেস পাও। আমাদের পাবলিশার রিকোয়েস্ট করেছে যে বইগুলো একটু উদ্বোধন করে দিয়ে, আমাদের যে লাইব্রেরি যেটা আছে বসন্ত স্মৃতি পাঠাগার, সেখানে বইগুলো থাকবে। যে বইগুলো আসে এখন, বিদ্যালয় শিক্ষা প্রশাসন, সামগ্রিক দায়িত্ব কর্তব্য, সার্ভিস বুক, পেনশন লিভ, সমস্যা সমাধান, প্রাইমারি স্কুল অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভিস বুক, লিভ, পেনশন, শিক্ষকের দায়িত্ব কর্তব্য, আর যেগুলো পৌঁছে দেবো সাফল্য লাভের উপায়, জীবনের নির্দেশনা, আত্মবিশ্বাস বাড়িয়ে জীবনকে আরও উন্নততর করার উপায়। আর একটা যেটা প্রকাশিত হচ্ছে, স্মার্টফোনের যে ব্যবহার করে কিভাবে ছেলেমেয়েরা সফলতা পেতে পারে। বিদ্যালয়ে শিক্ষা প্রশাসন, সামগ্রিক দায়িত্ব কর্তব্য, অসাধারণ একটি বই। আমি পরিশেষে খালি আমাদের যে এখানে গার্জিয়ান আছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, সেটি হচ্ছে, আজকে আপনারা জানলেন যে সাফল্য লাভ করার জন্যে আপনাদের ছাত্রছাত্রীকে, আপনাদের সন্তানদের কিভাবে কাজ করতে হবে, কিভাবে খাটতে হবে। পার্থবাবু তার নিজের জীবনের উদাহরণ দিয়ে বললেন। আমি খালি আপনাদের একটা জিনিস অনুরোধ করব, ছাত্রছাত্রীদের ব্যর্থতা মোকাবিলাও শেখাবেন। কারণ জীবন খালি সাফল্য দিয়ে নয়, জীবনে ব্যর্থতাও আসে।